সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের এনিগমা মাল্টিমিডিয়া টিমের ডিজিটাল টিমের একজন সিনিয়র কর্মী, যাকে আমরা সালমান শাহ হিসেবে চিনি। আমার একটা দারুণ প্রশ্ন সালমান শাহকে নিয়ে, আমি অবশ্যই সালমানকে এই প্রশ্নটা করতে চাই। পাশাপাশি আমি আপনাদেরকে আজকে অনুষ্ঠান শুরুর আগে জ্যাক মার একটা কথা দিয়ে আমি শুরু করতে চাই। শিক্ষাকে ভালোবাসতে বাধ্য করবেন না, বরং ভালোবাসার শিক্ষা দিন। মন দিয়ে ভালোবাসা শেখান, মানুষই পারে মন থেকে ভালোবাসতে। মগজ দিয়ে ভাবে যন্ত্র, হৃদয় দিয়ে ভাবে মানুষ। আজকের শিশুরা মগজ দিয়ে ভাবতে শিখলে কাল যন্ত্র এসে তার জায়গা নেবে, তাই তাদের হৃদয় দিয়ে ভাবতে শেখান। জ্যাকমার মতো একজন লোক আসলে আমাদের এআইকে ইন্ডিকেট করেছে। এখন সব কিছুই তো রোবোটিক চলে যাচ্ছে, সব কিছুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে যাচ্ছে, তাই ভালোবাসতে শেখানোর একটা বড় দাবি নিয়ে উনি এসছেন। আমিও মনে করি যে শিশুর হৃদয়ে যদি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে, তবেই শিশু ভবিষ্যতে যন্ত্রকে ডমিনেট করতে পারবে, আদারওয়াইজ যন্ত্রই তাকে ডমিনেট করবে। আমি একটু টেকনিক্যাল কথাবার্তা বলছি এই কারণেই যে আমাদের সাথে যে আছে সালমান শাহ, সে একটু টেকনিক্যাল লোক আর কি, যেই কারণে টেকনোলজি দিয়ে শুরু করলাম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন সালমান শাহ। সালমান শাহ, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। সালমান শাহ, আপনি আমাকে বলেন, আপনি কি আমাদের সালমান শাহকে দেখে অনুপ্রাণিত, নাকি আপনার জন্মের সময় সালমান খুব পপুলার ছিল সেরকম কিছু, নাকি সালমানকে দেখে উদ্বুদ্ধ হয়ে বাবা মা আপনার নাম সালমান শাহ রেখেছে? না, বিষয়টা এটা নিয়ে একটা ছোট স্টোরিও আছে নামের পিছনে আর কি। অনেক নামের পিছনে হয়তো গল্প থাকে না, কিন্তু আমার নামের পিছনে একটা গল্প আছে। এক্সেলেন্ট, শুনি। গল্পটা হচ্ছে আমি জন্ম হচ্ছে 1996 সালে, আর সালমান শাহ মারাও যায় 96 সালে। সেখান থেকে আমার নাম রাখা হয় সালমান হোসেন ওরফে সম্রাট। এরপরে যখন আমি ইয়াতে ভর্তি হই, আমার এইচএসসির ইয়ার সময়, মানে ফর্ম পূরণ করার সময়, মানে ফর্ম ফিল আপের সময়, তখন এখানে অনেক বড় নাম আর কি, তখন স্যার ওটাকে শর্ট করে সালমান শাহ করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেইখান থেকেই আমার নামটা সালমান শাহ। শুধু সালমান শাহ বললে ভুল হবে, আপনার সাথে আরেকটা নাম জড়িত, সেটা হচ্ছে সম্রাট। জি। এই সম্রাট নামের রহস্যটা জানতে চাই। সেক্ষেত্রে হচ্ছে আমি ফ্যামিলির একদম মানে সবারই ছোট এবং আমি একমাত্র ছেলে আর কি। আচ্ছা। তো সেই ক্ষেত্রে নামটা ওভাবেই তারা রাখতে চাইছে যে সম্রাট হিসাবে নামটা থাকুক আর কি। তো আপনার ফ্যামিলিতে কারা কারা আছেন? আমার 2 বোন আছে, আমার বড়, আমি সবার ছোট। আর আপনার বাবা মা? বাবা মা দুজনেই গ্রামে থাকে, তারা বাইরে ছিল বেশ কিছুদিন। এই যে আজকের যেই ক্যারিয়ার বেছে নিয়েছেন আপনি, সেই ক্যারিয়ারের আসার পিছনে আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে? যখন কিছু জানতে শিখছি, যখন থেকে আমি টেকনিক্যাল বেসিস নলেজগুলো হচ্ছে বিভিন্ন বিষয়ে, মানে আমরা বাচ্চাকাল থেকে যখন আমরা করি, যখন একটা খেলনা আমরা আমি খেলনা ভেঙে আমরা মোটরটা বের করি, এখান থেকেই আসলে আমরা শিখি টেকনোলজি সম্বন্ধে, কীভাবে কী করা যায়, ওটা থেকে ফ্যান তৈরি করা, এটা সবাই হয়তো ছোটোবেলায় করছে আর কি। সেখান থেকেই টেকনোলজিকে ভালো লাগে আর কি। এরপরে যখন আমরা আস্তে আস্তে আরও শিখি, তখন আমার মনে হলো যে না, আমি যদি এটাকে নিয়ে আরও মানে সামনের দিকে আগাতে চাই, তাহলে আমার অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া উচিত। যখন আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা মানে আরও জানতে চাইলাম, বিভিন্ন পেপারস, বিভিন্ন অন্যান্য যত মাধ্যম ছিল এগুলো নিয়ে পড়লাম, অনেক কিছু জানলাম কম্পিউটার সায়েন্স সম্বন্ধে। তখন আমি চিন্তা করলাম যে এই সাবজেক্টটাই আমাকে চয়েস করতে হবে। তখন পাবলিকে পরীক্ষা দিলাম, বাংলা আসলো, বরিশাল ইউনিভার্সিটিতে বাংলা আসলো। তখন আমি চিন্তা করলাম যে না, বাংলা নিয়ে পড়লে আসলে আমি কিছু করতে পারবো না, আমার চয়েস এটা না, আসলে আমার ফোকাসের জায়গা ভিন্ন। তখন প্রাইভেট ইউনিভার্সিটি চয়েস করলাম এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লাম। এরপরে যখন আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড হইলাম, তখন আমি চিন্তা করলাম যে তখন আমাদের ডিজিটাল মার্কেটিং আমাদের বাংলাদেশে এতটা পপুলার না, আরও 4-5 বছর আগের কথা। তখন চয়েস করলাম যে আমি যদি কিছু করতে চাই, এখানে আমার মনে হয়েছে এখানে আমার কাজের ভিতরে স্বাচ্ছন্দ্য আছে। তখন আমি এই আর কি ডিজিটাল মার্কেটিং বা এআই বা এই যে কম্পিউটার সায়েন্স রিলেটেড এটার প্রতি আসা আর কি। এনিগমা মাল্টিমিডিয়ায় আজকে আপনি কাজ করছেন, এর আগেও আপনি 2-1 জায়গায় কাজ করেছেন, আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে কাজ করেছেন। জি। দুটো তো ভিন্ন ক্ষেত্র, অর্থাৎ এনিগমা মাল্টিমিডিয়া এক ধরনের প্রতিষ্ঠান, এর আগে আপনি যেখানে কাজ করেছেন সেটা আর এক ধরনের প্রতিষ্ঠান। দুটো প্রতিষ্ঠান আলাদা দুটো জায়গায় কাজ কিভাবে আপনি সমন্বয় করলেন? আপনি নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করলেন যে আপনি ওইখান থেকে এসে আপনি একটা মাল্টিমিডিয়া কোম্পানিতে কাজ করছেন? নিজের অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করলেন? মাল্টিমিডিয়া নতুন হইলেও আমার নলেজ অনেক ছিল মাল্টিমিডিয়া সম্বন্ধে বা এই প্রোডাকশন সম্বন্ধে আর কি, কীভাবে একটা ক্যাম্পেইন সাজাই। ক্যাম্পেইন এলিমেন্ট ভিন্ন হতে পারে কিন্তু ক্যাম্পেইন সেম।
তারপর আমাদের একটা টার্গেট অডিয়েন্স থাকে, তাহলে আমাদের টার্গেট অডিয়েন্স ভিন্ন হতে পারে। আমি হয়তো ইউনিভার্সিটির জন্য আমরা স্টুডেন্ট চুজ করতাম, কোন ইউনিভার্সিটির ইন্টারেস্ট কীরকম, স্টুডেন্টরা যখন ইন্টার পরীক্ষা দেয় তখন একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি ভর্তি হয়, আবার তখন আমরা এই সিলেক্ট করতাম যে কোন এইজের টার্গেট অডিয়েন্সটা আমার দরকার। আবার এখানেও সেম, আমার ক্যাম্পেইন সেম, এলিমেন্ট ভিন্ন, কিন্তু আমার টার্গেট যে অডিয়েন্সটা ওটা কিন্তু সেম। সেই ক্ষেত্রে আর কি আমার মনে হয়েছে যে না, এটা আসলে কমপ্লিকেটেড কিছু না। তার মানে কাজের ক্ষেত্রটা একই। হ্যাঁ, কাজের ক্ষেত্রটা ওই এসইও করা, ওই সোশ্যাল মিডিয়া দেখা, ক্যাম্পেইন প্ল্যান করা, তাই তো? সেটা হয়তো ইউনিভার্সিটির জন্য করেছেন, এখন আপনি মাল্টিমিডিয়ার জন্য করছেন। এক্সেলেন্ট। তো আপনার কাছে কি মনে হয় যে ডিজিটাল মার্কেটিং একটা ব্যবসার ডেভেলপমেন্টে অনেক বড় কাজে লাগে? অবশ্যই। আসলে আমরা যদি মার্কেটিং বলি, এখন আগে ছিল হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, যেটা আগে না এখনো এক্সিস্ট করে। আমরা অনেকেই বিলিভ করি যে ট্রেডিশনাল মার্কেটিং ফিডব্যাক আসে, কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে অনেক কস্টলি, আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনেক ইজি আর কি আমাদের জন্য। যেমন ট্রেডিশনাল মার্কেটিং করতে হলে অনেক লোকবল প্রয়োজন, অনেক ফিজিক্যাল প্রোডাক্ট প্রয়োজন, তারপর আমি ট্রেডিশনাল মার্কেটিং, আমরা যে ট্রেডিশনাল মার্কেটিং বলতে বুঝি বিলবোর্ড, পোস্টার, বা আমরা যে প্রমোশনগুলো করি, এটিএল বিটিএল যা হয়। জি জি। আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে তখন আপনি সিলেক্টেড হতে পারবেন না, আপনার রেজাল্টের ব্যাপারে আপনি ফোকাস থাকতে পারবেন না যে আমি কী পরিমাণ ফিডব্যাক পাবো, কিন্তু আপনি এখান থেকেই আপনার রেজাল্ট, আপনার ফিডব্যাক, আপনার ইন্টারেস্ট সবকিছু আপনি সিলেক্ট করে দিতে পারতেছেন। শুধু সিলেক্ট করতে পারছি না, আমি ডিজিটালি দেখতেও পাচ্ছেন কত লোককে আমি রিচ করতে পারতেছি, এবং তাদের ইন্টারেস্ট সবকিছু আপনি পাচ্ছেন, তাদের ডাটাটাও আপনি পাচ্ছেন। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে এটা আপনি এর পরেও ইউজ করতে পারতেছেন। আমি যদি এর পরে কোনো একটা ক্যাম্পেইন বা কোনো একটা প্রমোশনের জন্য আমি তাদের ইউজ করতে পারতেছি, বারবার ইউজ করতে পারতেছি একই ডাটা, সেক্ষেত্রে সেটা আপনি ট্রেডিশনালি কিন্তু কখনোই পারতেন না। সেই প্রতিবন্ধকতা আমার ডিজিটালে থাকে না। সেক্ষেত্রে নতুন কোনো বিজনেস বা নতুন কোনো অর্গানাইজেশনের জন্য ডিজিটাল মার্কেটিং একটা অনেক বড় ফোকাসের জায়গা, যেটা অলরেডি অন্যান্য কান্ট্রি ট্রেডিশনাল মার্কেটিং নাই বললেই চলে। আমাদের দেশে হয়তো ওই পর্যায়ে যাচ্ছে আর কি, আমি মনে করি ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। ইট উইল টেক টাইম। আমাদের দেশে ট্রেডিশনাল মার্কেট যারা করে তারা কিন্তু অনেক বয়স, অর্থাৎ তারা অনেক দিন ধরেই কাজটা করে আসছে। ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে যারা আসছে তারা সবাই ইয়াং, নতুন, হয়তো বিদেশ থেকে পড়ে আসছে বা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে আসছে, বা ধরলাম যে আপনার 96-এর পরের প্রজন্মই হয়তো বা এটার সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত। এই যে নতুনদের নলেজ, ডিজিটাল মার্কেটিং একটা নতুন টুলস, সেটা ঠিক আছে, কিন্তু যারা যারা ব্যবসা করছে, অনেক দিন থেকে ব্যবসা করে আসছে, তারা একরকমভাবে মার্কেটিং করছে বা করে আসছেন, বা তারা এখনও এটাতে বিলিভ করেন। নতুনরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আসছে, সো নতুনরা নতুনদের মতো করে এগোচ্ছে, এসইও করছে, ডিজিটাল মার্কেটিং করছে, ফেসবুক করছে, ইউটিউব করছে, কন্টেন্ট বানাচ্ছে, তাই না, গ্রাফিক্স ডিজাইন করছে, ওয়েবসাইট বানাচ্ছে। আপনার কি মনে হয় না এই জায়গাটায় সিনিয়র এবং জুনিয়রের মধ্যে একটা কনফ্লিক্ট হতে পারে? হ্যাঁ, কনফ্লিক্ট অবশ্যই। কারণ হচ্ছে আমরা টেকনোলজি অ্যাডপ্ট করতে চাই না, এটা আমাদের আমার মনে প্রথম প্রতিবন্ধকতা এখানে। আমরা টেকনোলজিকে অ্যাডপ্ট করতে চাই না, নতুন আপডেট হয়, কি হয়তো C++ শিখতেছে, হঠাৎ করে জাভা আসছে, জাভা শিখতে হবে, জাভার সাথে অ্যাডপ্ট করে নিতে হবে, তারপর আপনার অ্যাডভান্স জাভা আসছে, তারপরে পাইথন আসতেছে, মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক সেম, কিন্তু আমাদের আপডেট করা হচ্ছে। এখানেও সেম, মানে আপনি ট্রেডিশনাল মার্কেটিং যেভাবে আগে করতেন, অনেক তারা আগে কাস্টমার দেখে বুঝতে পারতো যে এই লোকটা আমার প্রোডাক্টটা কিনবে কি কিনবে না, দেখি দোকানদার একটা আইডিয়া হয়ে যায় যে হ্যাঁ আমার প্রোডাক্টটা কিনবে কি কিনবে না। তখন হয় কি আপনি তাকে টার্গেট করলেন যে হ্যাঁ যে কিনবে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেম, আমরা ইন্টারেস্ট, আমরা এইজ, আমরা অনেক কিছু সিলেক্ট করে দিচ্ছি। তার কারণে আমরা বুঝতেছি যে হ্যাঁ আমরা ওই মানুষগুলোর কাছে পৌঁছালে আমাদের প্রোডাক্টটা আমাদের কাঙ্ক্ষিত যে সার্ভিসটা আমরা সেল করতে পারবো। সেক্ষেত্রে ওই জায়গাটা সেম, অনেকেই অ্যাডাপ্ট করতে চায়, অনেকেই অ্যাডাপ্ট করতে চায় না, এটাই ডিফারেন্স আর কি। তো আপনার কাছে কি মনে হয়, যেমন খালিদ ফারহান ও আয়ারল্যান্ডে বসে অনেক কিছু বলে আমাদেরকে, অনেক সাজেশন দেয়, এবং ওর অভিজ্ঞতাটাও শেয়ার করে, ও একটা কাজ করতে গিয়ে কত রকমের প্রবলেমের সামনে হচ্ছে, এছাড়াও নতুন কিছু করলেও আমাদেরকে জানায়। এছাড়াও আমরা ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখছি অনেকে এই জায়গাগুলো নিয়ে কথা বলছে, কাজ করছে, তাই না? আপনার কি মনে হয় যে ডিজিটাল মার্কেটিংয়ের এই জায়গাটা অন্যান্য মার্কেটিংয়ের থেকে মাল্টিমিডিয়া মার্কেটিংয়ে অনেক বেশি ইফেক্টিভ? আমরা প্রথমেই যদি টিভি চ্যানেলের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে অলরেডি কন্টেন্ট আগে থেকেই পাবলিশড হইতো। তো এখন হচ্ছে নর্মালি আসছে ওটিটির ক্ষেত্রে আমি মনে করি যে 100%, মানে 100% ফোকাসের জায়গায় আপনার ডিজিটাল, কারণ আপনার প্রোডাক্টটাই ডিজিটাল, আপনার সার্ভিস ডিজিটাল। সেক্ষেত্রে আপনার ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল যে আপনার প্রমোশন, যে মার্কেটিংয়ে যতটুকু পার্ট আছে, যত ধরনের টুলস আছে, সব কিছুই এখানে ইউজফুল, মানে এর কোনো বিকল্প সম্ভবই না আর কি। আপনার জায়গা থেকে আপনি যেই এনিগমা মাল্টিমিডিয়া কাজ করছেন, সেখানে আপনার জায়গা থেকে আপনার সাজেশন কি, কিভাবে এই কোম্পানি আস্তে আস্তে আরও বড়, এখন কোম্পানির বয়স হয়তো বা 17-18 মাস,
অনেক দূর পথ যেতে হবে তাদের। সো এই যে ওটিটি মার্কেটে ডিজিটাল মার্কেটিং কিভাবে ইম্প্যাক্ট ফেলবে? আমার সাজেশন হচ্ছে সবার কাজের জায়গা থেকে তার মানে ওয়ার্ক ওরিয়েন্টেড থাকা, মানে হচ্ছে আমি যেটাই করি না কেন তার মধ্যেই নতুন কিছু খোঁজা। মানে আমি আড্ডা দিতেছি, সেখানে আমি নতুন কিছু খুঁজতেছি, নতুন টেকনোলজি নিয়ে কিছু ভাবতেছি, নতুন টেকনোলজি আসতেছে, কেউ কিছু আমাকে শেয়ার করলো, ওটাকে গুরুত্ব সহকারে দেখা, নতুন টেকনোলজির সাথে অ্যাডপ্ট করা। এবং অনেকে বয়সে ছোট হতে পারে, একটা অর্গানাইজেশনের জন্য অনেকে ছোট হতে পারে, কিন্তু তার থেকে অনেক কিছু শেখার আছে, এটাকে মেনে নেওয়া আর কি, যে না হ্যাঁ ও অনেক কিছু আসলে ওর থেকে অনেক কিছু আমার শেখার আছে, এই জিনিসটাকে অ্যাডপ্ট করা। ইনপুটের জায়গা থেকে সবার ইনপুট নিয়ে কাজ করা, সবারই, মানে এমন না যে আমি জুনিয়র, আমাকে বস ইনপুট করছে তার বসের ইনপুট নিয়ে আমি কাজ করতেছি, আমার জুনিয়র ইনপুট করছে আমি কাজ করতেছি না, কারণ আমার জুনিয়র, ওর ইনপুট আমি কেন নিব? বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে সবার ইনপুট নিয়ে আমার কাজ করতে হবে। তো ওরও অনেক জায়গা থাকতে পারে, ওরও নোহাউ থাকতে পারে অন্য বিষয়ে, ওরও অনেক নলেজ থাকতে পারে অন্য বিষয়ে, যেটা আমার নাই। তো আমার মনে হয় সেই জায়গা দিয়ে কাজ করলে আমার মনে হয় এনিগমা মাল্টি অনেক দূর যাবে। আপনি যদি একটা ওটিটির মালিক হন অথবা একটা ওটিটির সিও হন, আপনি এই ওটিটিটাকে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কিভাবে মার্চ করে এটাকে গ্রো করাবেন? আমি যদি এটা ওটিটি চিন্তা করি, তাহলে অবশ্যই আমি চিন্তা করব নলেজ বেসিস কিছু জিনিস থাকবে, যেটা দিয়ে মানুষ শিখতে পারবে। মানে আমি মনে করবো যে ওটিটিটা হচ্ছে একটা সাবস্ক্রিপশন বেসিস একটা প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যাতে ও আমার সাথে এঙ্গেজ থাকে, এমন না যে আমি এটা অনেক ভালো, আমরা যে ওয়ার্ডটা ইউজ করি ভাইরাল কন্টেন্ট দিই, আমরা একটা ভাইরাল কন্টেন্ট দিলাম, ওই কন্টেন্টটা 1 মাস চললো, এরপরে কিন্তু ওই কন্টেন্ট আবার 1 মাসের সাবস্ক্রিপশন তারা নিবে না। এজন্য আমার কি করতে, তাকে এঙ্গেজ করতে হবে, অ্যাটলিস্ট 6 to 1 year এঙ্গেজ করতে হবে। সেক্ষেত্রে এই জিনিসগুলোতে নলেজ বেসিস যদি কোনো প্রোগ্রাম থাকে, যা প্রতিদিনই শিখতেছি আমি নতুন কিছু, এটা যদি তার কাছে মনে হয় যে হ্যাঁ এটা আমার জন্য আমার পোর্টফোলিও বাড়াচ্ছে, তখন হয়তো আমার প্রত্যেক মাসে সাবস্ক্রিপশন বাড়বে, বা এটা লং টাইম আমাকে চিন্তা করবে। মানে আমার ওটিটির ক্ষেত্রে যদি আমি এভাবেই চিন্তা করবো আর কি। একটা কোম্পানিতে একজন এসইও এক্সপার্টের কতটা প্রয়োজন? এটা কোম্পানির উপর বেসিস ডিপেন্ড করে আর কি, ওই কোম্পানির প্রোডাক্ট কি, ওই কোম্পানির সার্ভিস কি, এর উপর ডিপেন্ড করে। কারণ কেউ যদি হয়, আমি সাপোজ আমি রড বালি সিমেন্ট বিক্রি করি, হয়তো আমার এসইও প্রয়োজন নাও হতে পারে, আমার একটা ওয়েবসাইটের প্রয়োজন নাও হতে পারে, কারণ আমার ফিজিক্যাল প্রোডাক্ট, ফিজিক্যাল সেল আছে, আমার আলাদা জোন আছে, আমার ডিলারশিপ আছে, সেক্ষেত্রে আমার প্রয়োজন নাই হতে পারে। কিন্তু আমার প্রোডাক্ট যদি হয় সার্ভিস, আমার প্রোডাক্ট যদি হয় ডিজিটাল প্রোডাক্ট, তাহলে অবশ্যই আমার এসির প্রয়োজন আছে, আমার ওয়েবসাইটের প্রয়োজন আছে, আমার ওয়েবসাইটে সুন্দর করে সাজাতে হবে, আমার ওয়েবসাইটে এসি রিলেটেড হতে হবে, এরপরে আমার র্যাঙ্কিং করতে হবে, কারণ যাতে অন্য যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা সার্ভিস বা যে কোনো একটা প্রোগ্রামের নাম লিখলে আমার ওই অর্গানাইজেশনটা আসে। সেক্ষেত্রে অবশ্যই এটা ইম্পর্টেন্ট, এসইও এক্সপার্ট। আমি মনে করি প্রত্যেকটা অর্গানাইজেশনেই যদি তার সার্ভিস হয়, তার ডিজিটাল কোনো প্রোডাক্ট হয়, তার সেক্ষেত্রে অবশ্যই তার এসইও এক্সপার্ট দরকার। ডিজিটাল মার্কেটিং মানেই ফেসবুকে অ্যাড দেওয়া অথবা ইউটিউবে অ্যাড দেওয়া, সেই জায়গার থেকে কিন্তু আমরা এখনও বেরোতে পারিনি। তো ডিজিটাল মার্কেটিংয়ের বাংলাদেশের নোহাউটা কতখানি স্ট্রং? অথবা আপনি যদি জার্মানির মার্কেটের সাথে কম্পেয়ার করেন, আপনি যদি কোরিয়ান মার্কেটের সাথে কম্পেয়ার করেন, সেখানে ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক ফাস্ট, অনেক নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। সো ডিজিটাল মার্কেটিংয়ের একটা বড় কাজ হচ্ছে আইডিয়া ডেভেলপ করা। তো আমাদের দেশে আসলে এই জায়গাটায় কেউ কাজ করে না, রিসার্চ করা, সেই জায়গাটায় কেউ কাজ করে না। ইদানিং হয়তো বা লক্ষ্য করলে দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে, বা অ্যাডের পাশাপাশি এসইও হচ্ছে, ওয়েবসাইট নিয়ে মানুষ কাজ করছে। তো আপনার ডিজিটাল মার্কেটিংকে আপনি এক কথায় কিভাবে একটা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং যে প্রয়োজন, সেই কথাটা আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের দেশের পার্সপেক্টিভের ব্যাপারটা হচ্ছে কি, আমরা ডিজিটাল মার্কেটিং বলতে বুঝি আচ্ছা সে ডিজিটাল মার্কেটিং, তার মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানে, তার মানে সে মানে ক্যাম্পেইন সম্বন্ধে জানে। আমরা আসলে এই যে ফেসবুক অ্যাড, আপনি যেভাবে বললেন ফেসবুক অ্যাড, আসলে ফেসবুক অ্যাডটা ডিজিটাল মার্কেটিং না, এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা কম্পোনেন্ট, শুধু আপনার ক্যাম্পেইনটা, ফেসবুক মার্কেটিংটা। কিন্তু বাইরের কান্ট্রিতে অন্যান্য অর্গানাইজেশনে, আমি বাইরে একটা ইউনিভার্সিটি কোর্স করছি, তখন আমি যেটা জানতে পারছি যে ওরা ডিজিটাল মার্কেটিংয়ের ফার্স্ট প্রায়োরিটি দেয় গুগলকে। আর আমরা ডিজিটাল মার্কেটিংয়ে বাংলাদেশের থেকে আপনি যারা আছে, যে খালিদ ফারহান, অন্যান্য যারা নাম বললেন, এদের যদি আপনি ভিডিও দেখেন বা এদের যদি আপনি কন্টেন্ট দেখেন, অন্যান্য যারা আছে এরা শুধুমাত্র ফেসবুক ওরিয়েন্টেড। বা আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে গেলেও আপনাকে শিখাবে ফেসবুক কীভাবে ক্যাম্পেইন দিতে হয়, ফেসবুক কীভাবে টার্গেট অডিয়েন্স সেট করতে হয়, এইসব জিনিসগুলো শিখাবে বেসিক। কিন্তু আমাদের ফোকাসের জায়গা হচ্ছে গুগল। কারণ হচ্ছে আমি যখন কোনো কিছু কিনতে যাই, আপনি অবশ্যই কিনতে গেলে আপনি ফেসবুকে সার্চ করেন না, আপনি অবশ্যই ফেসবুকে এন্টারটেনমেন্ট খোঁজেন, আপনি ফেসবুকে কখনোই কোনো প্রোডাক্ট খোঁজেন না, কোনো সার্ভিস খোঁজেন না, আপনি প্রোডাক্ট সার্ভিস কোথায় খুঁজেন? গুগলে খোঁজেন। তাহলে আমাদের কিন্তু ফোকাস হওয়ার কথা ছিল গুগলে, আমরা হচ্ছি ফেসবুকে।
তো এখানেই আমাদের একটা অনেক কনফ্লিক্ট আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং বলতে আমরা এসইওটাকে আলাদা করি, এসইও আলাদা না, এটা হচ্ছে এসইও একটা বড় মানে আমার মনে করি যুদ্ধে যদি আমরা যাই, একটা ঢাল যদি হয় কোনো কিছু, তলোয়ারটা হচ্ছে আমার এসইও। বাংলাদেশে কোনো কিছু যদি আপনি বাইরে থেকে সার্চ করতে যান, আপনি যদি অন্যান্য কান্ট্রিতে থাকেন, আপনার খুঁজে পাওয়া অনেক কষ্টকর হবে, কারণ আমরা অতটা ভাইব্রেন্ট না ডিজিটালি যে আপনি বাইরে থেকে কোনো কিছু আমাদেরকে অতটা আমরা ক্যাচ করতে পারবেন। এটার বড় কারণ হচ্ছে কি আমাদের সার্ভার, আমাদের যে ডাটাগুলো আমরা এখান থেকে পাস হচ্ছে সেটা অনেক, আমাদের ডাটার স্পিড এগুলো অনেক স্লো। মানে বিষয়টা হচ্ছে আমার যে অর্গানাইজেশনের জন্য একটা ডিজিটাল মার্কেটিং প্রয়োজন, সেই অর্গানাইজেশনের সিও থেকে শুরু করে এমডি বা অন্যান্য বড় পর্যায়ে তাদেরও নলেজ থাকা দরকার যে আমার কোন পর্যায়ে কোন কাজগুলোর জন্য কোন লোকটা লাগবে। এক্স্যাক্টলি, এটা দরকার আর কি। তারও নলেজ যদি না থাকে সে কিন্তু এটার মনিটরিং করতে পারবে না ঠিক। আপনার পক্ষ থেকে আমাদের জন্য আমি মনে করি যে সাজেশন কি হওয়া উচিত, যে হাউ উই ক্যান ইউজ ডিজিটাল মার্কেটিং টু ডেভেলপ এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড। এনিগমা মাল্টিমিডিয়া যেভাবে আগাচ্ছে অবশ্যই অনেক দূর যাবে, এবং যখন ওটিটি বিষয় আসতেছে আমাদের কম্পোনেন্ট থেকে শুরু করে সব কিছুই ঠিকভাবেই যাচ্ছে। যেহেতু এটা ডিজিটাল, আমাদের ডিজিটাল টিম এবং ডিজিটাল প্রোডাক্ট থেকে শুরু করে যত কিছু কম্পোনেন্ট আছে এদিকে আরও ভাইব্রেন্ট করা, এবং ডিজিটালি সাউন্ড যেটাকে আমরা বুঝাই, যে মানে আমাদের ফিজিক্যালি আমাদের কি অবস্থা কি সেটা না, আসলে আমাদের ওয়েবসাইট থেকে মানুষ যদি বুঝতে পারে যে হ্যাঁ আচ্ছা এরা তো অনেক মানে অনেক ভালো লেভেলে কাজ করতেছে, যাতে দেখলেই মানুষ বুঝতে পারে, আমাদের পেজ দেখলে যাতে মানুষ বুঝতে পারে যে ও আচ্ছা এরা যে কারোর সাথে কম্পেয়ার করতে পারে যে না তাহলে এরা যদি আমাদের টপ 10-এ রাখতে পারে, এই একটা পর্যায়ে যাওয়া আর কি। তো আবার সার্চ লিস্টে গুগল এসইওর ক্ষেত্রেও আমরা যদি সার্চ লিস্টে অথবা ফার্স্ট পেজে না আসতে পারি, টপ 3 পেজে যদি আমরা আসতে পারি, তাহলেও আমরা মনে হয় তারা আমাদের ইয়েটা বুঝতে পারবে যে না ঠিক আছে তারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আসছে, অবশ্যই তারা ডিজিটালি সাউন্ড। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের আরও এটা নিয়ে আরও কাজ করা উচিত, টিম বড় করা উচিত, এখানে ফোকাসের জায়গা আমরা 100% না হলেও 60% ফোকাস আমাদের ডিজিটালি রাখা উচিত। তাহলে ওটিটির কন্টেন্টের কি হবে? ওটিটি যদি একটা প্রতিষ্ঠানে 60% ডিজিটাল মার্কেটিংয়ে বা ডিজিটালি যদি ফোকাস হয়, তাহলে আইডিয়া ডেভেলপমেন্ট, রিসার্চ, প্রোডাক্ট তৈরি করা বা আপনার ক্যামেরা বা ইকুইপমেন্ট যেগুলো লাগবে সেগুলোকে কি আপনি 40% মনে করছেন, আর ডিজিটালি অন্যান্য অ্যাক্টিভিটিসকে 60% মনে করছেন, নাকি 60% মনে করছেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং 40% মনে করছেন যে ডিজিটাল অ্যাক্টিভিটিস? এখানে দুটো বিষয় আছে, যেমন আপনি বললেন প্রোডাক্ট রিসার্চ যে বিষয়টা বললেন, এখানে কিন্তু ডিজিটাল টিম থাকবে, এখানে ডিজিটাল টিমের একটা কম্পোনেন্ট থাকবে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমার রিসার্চটা ঠিক আছে কিনা, আমার প্রোডাক্টটা ঠিক আছে কিনা, ডিজিটালি কোথাও চেঞ্জ আনতে হবে কিনা, এই জিনিস এখানে কিন্তু ডিজিটাল টিমের এটা ইনপুটের জায়গা আছে। এখানে পুরো বিষয়টার সাথে পুরোটা প্রসেসের সাথে পুরো একটা ফানেল তৈরি করে নিতে পারলে যে হ্যাঁ এভাবে হবে, ডিজিটাল টিমও এর সাথে থাকবে, মানে এর মাধ্যমেই সব কিছু যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে 60% জায়গা আপনার ডিজিটালি থাকলে বা তারা এঙ্গেজ থাকলে, তারা সবথেকে বেশি এঙ্গেজ থাকলে কাজের সাথে, তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। আর হচ্ছে কন্টেন্টের ব্যাপারে হচ্ছে যে কন্টেন্ট 40% বলার কারণ হচ্ছে যে কোয়ালিটি কন্টেন্ট আর কি, মানে কন্টেন্ট তো অনেকেই দেয় আর কি, কন্টেন্ট অনেক আছে বাজারে, বা আপনি ইউটিউবে খুঁজলেও অনেক কন্টেন্ট আছে, যারা ইউটিউবাররাও কন্টেন্ট তৈরি করে, এখন ভালো ভালো নাটক তৈরি করতেছে, ভালো ভালো মুভি, শর্ট মুভি তৈরি করতেছে, মিউজিক ভিডিও করতেছে। তো কন্টেন্ট অনেক আছে, কিন্তু কোয়ালিটি কন্টেন্ট কতটা আছে এটা আসলে জরুরি আর কি। এই গুড কন্টেন্টকে কিভাবে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছানো যায়, এতে আপনি কি সাজেস্ট করবেন? আমি মনে করি এখানে কন্টেন্টের ক্ষেত্রে সবচেয়ে জরুরি যে জিনিসটা, সে একটা ওয়ার্ডই আপনি বুঝতে পারবেন, সেটা হচ্ছে স্ট্রেংথ। আপনার কন্টেন্টে স্ট্রেংথ আছে কিনা আমার কাছে পৌঁছানোর মতো। আমরা বলি হচ্ছে স্ক্রল স্টপিং থাম্বনেল একটা বিষয় আছে, যেমন আপনি স্ক্রল করতেছেন, আপনাকে স্ক্রলটা স্টপ করে দিবে আপনার কন্টেন্টটা, অথবা ফার্স্ট 3 সেকেন্ড হচ্ছে আমাদের টার্গেটের জায়গা থাকে আমাদের ডিজিটালি যদি আমরা বলি। তো 3 সেকেন্ডের মধ্যে আপনি বুঝে নিতে পারবেন যে কন্টেন্টটা আপনি দেখবেন কি দেখবেন না, এর মধ্যে ডিসিশন নেবেন। ওই স্ট্রেংথটা যদি আপনার কন্টেন্টে থাকে, অবশ্যই আপনার কন্টেন্ট একদম আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই, মানে ভাইরাল না, আপনি এর থেকেও বড় কিছু করা সম্ভব। সালমান শাহ অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার, আপনি আগামী 10 বছর পরে আপনাকে কোথায় দেখতে চান? 10 বছর পরে আমি এমন একটা জায়গায় আমাকে দেখতে চাই, যদি আমি আল্লাহ বাঁচাই রাখে, শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক থাকে, যাতে আমি ডিজিটাল মার্কেটিং হিসাবে বা আমি যদি কোনো ডিজিটাল সলিউশন যদি কেউ যদি ডিজিটাল সলিউশন যদি কথাটা আসে, তারপর সালমানের নামটা যাতে আসে। বাহ, অনেক বড় স্বপ্ন। আমরা দোয়া করি আপনার স্বপ্ন যেন সার্থক হয় এবং আপনি জীবনে যেন সাকসেসফুল হন। সালমান, আমার পক্ষ থেকে একটি শেষ প্রশ্ন, এনিগমা মাল্টিমিডিয়ায় কাজ করে আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, এটা অনেক ভালো একটা পরিবেশ। সাধারণত আপনি অর্গানাইজেশনগুলোতে সবচেয়ে বড় স্ট্রাগল থাকে কাজের পরিবেশ তৈরি করা, টিম বিল্ড আপ করা।
এখানে এটা নিয়ে আমার মনে হয় কোনো বেগ পাইতে হয় নাই। কাজের অনেক ভালো পরিবেশ আছে, আমরা সবাই অনেক ফ্রেন্ডলি, এভাবে কাজ করি। সব কিছুই আমাদের সিও স্যার প্রায়ই আমাদেরকে বাইরে খাইতে নিয়ে যায়, মানে টিম বিল্ড আপ করার জন্য, হয়তো বা তার ফোকাসের জায়গা। তো বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক এনজয়। আসলে আমি মনে করি যে 90% অর্গানাইজেশনে এই পরিবেশ থাকে না যেখানে এটা এনে যেটা এনিগমা দিচ্ছে। সো ইউ আর হ্যাপি উইথ ইউর জব? হ্যাঁ, অবশ্যই আমি আমার জবে অবশ্যই হ্যাপি। আপনার পক্ষ থেকে আপনি আমাদের দর্শকদেরকে কি বলবেন? আমি দর্শকদের বলবো, অবশ্যই আপনারা ভাইরাল কন্টেন্ট না, মানে বিষয়টা হচ্ছে যে আপনারা শিক্ষণীয় কিছু শিখুন। আপনারা যে টাইমটা পাস করতেছেন, আমি মনে করি আমরা জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা টাইমটা পাস করতেছি, এখন হচ্ছে আমরা যে এইজটা পার করতেছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আপনি কি জিনিসটা শিখতেছেন, অবশ্যই ভালো শেখার মতো কোনো জিনিস শেখেন আর কি। সেটা কি আপনি এনিগমা থেকে তাদেরকে দেখাবেন? অবশ্যই আমি অবশ্যই চাইবো, এই জন্যই আমি বলেছি যে কন্টেন্টে শিক্ষণীয় কোনো বিষয় থাকলে অবশ্যই আমি চাইবো যে আমি এনিগমা যাতে শিক্ষণীয় বিষয়টা দেখাই। সালমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম সালমান শাহর সাথে। সালমান শাহ একজন ডিজিটাল মার্কেটিয়ার এবং নতুন প্রজন্মের একজন। আমরা বলতেই পারি যে এই নতুন প্রজন্মের এইসব ব্রাইট ছেলেমেয়েই আসলে আলটিমেটলি ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসাকে পরিবর্তন করে দেবে। ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসাটাকে, বাংলাদেশের কন্টেন্টকে বিদেশে আরও বেশি পপুলার করতে পারবে, আরও বেশি ছড়িয়ে দিতে পারবে। সারা পৃথিবীতে যত লোক থাকবে তারা সবাই যেন জানে যে বাংলাদেশে ভালো কন্টেন্ট তৈরি হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশের কন্টেন্ট দেখবেন এবং আশা করি আপনারা ভাইরাল কন্টেন্টের পিছনে দৌড়াবেন না। দয়া করে আপনারা ভালো কন্টেন্ট দেখেন, আপনার পরের প্রজন্মকে ভালো কন্টেন্ট দেখতে উদ্বুদ্ধ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি দেখা হবে পরের পর্বে।